আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আইএফআইসি ব্যাংক নিবেদিত এনটিভির নিয়মিত আয়োজন এই সময় অনুষ্ঠানে আমি ক্যাপ্টেন হাসিব হাসান খান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ 17ই মে 2026, আমরা যখন কথা বলছি ঠিক এই সময় নতুন সরকারের 3 মাস অতিক্রান্ত হচ্ছে। এই 3 মাসের মধ্যে এই সরকার বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, কূটনীতি এবং কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে একটা নতুন আশার আলো ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এই স্বল্প সময়ের মধ্যেই সরকার জনকল্যাণে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, খাল খনন ইত্যাদি সহ এক গুচ্ছ দূরদর্শী পরিকল্পনা ইতিমধ্যেই তারা মাঠ পর্যায়ে বাস্তবায়িত করছে। এসব বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ এবং আগামীতে বাংলাদেশের রাজনীতি এবং কূটনীতি কোন পথে হাঁটবে সেটা জানবার জন্য আমরা স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার একসময় স্নেহভাজন এবং সহকারী প্রেস সচিব, একজন তোখর সাংবাদিক, এনটিভির হ্যালো এক্সেলেন্সির সফল উপস্থাপক এবং বর্তমানে তিনি সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রদূত, জনাব মুশফিকুল ফজল আনসারী। জনাব আনসারী, আপনাকে এনটিভিতে স্বাগতম। ধন্যবাদ ক্যাপ্টেন হাসিব, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আপনি জানেন যে 1/11-এর হাত ধরেই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে পদার্পণ করেছিলেন এবং ফ্যাসিস্ট সরকার ধীরে ধীরে তার যে বিষ দাঁতগুলো যখন দেখানো শুরু করলো, ঠিক তখনই আপনি এনটিভিতে হ্যালো এক্সেলেন্সি বলে একটি প্রোগ্রামের অন্তরালে আসলে আপনি একটা কূটনৈতিক লড়াই করেছিলেন, যে লড়াইটা সফলতা পেয়েছিল যখন আপনি ওয়াশিংটন ডিসিতে যান। এরপর 17 বছর আপনারা লড়াই করেছেন এবং আজ আপনাদের, বিশেষ করে আপনার যে আদর্শের সরকার, সেই সরকার এখন ক্ষমতায় এবং আপনি রাষ্ট্রদূত, এবং রাষ্ট্রদূত হিসাবে আপনি আমার অনুষ্ঠানে এসেছেন। আপনার বর্তমান ফিলিংস কি এবং এই যে সেই সময়ের প্রেক্ষাপট 1/11 সহ আপনি যদি একটু আমাদের দর্শকদেরকে বলেন। ধন্যবাদ আপনাকে। এবং এই টেলিভিশনের সঙ্গে আমার একটা, আপনি যেটি বললেন, আমি নিজেও এখানে প্রোগ্রাম হোস্ট করেছি এবং আমি অন্তরালে শব্দটার সাথে সাথে একটু দ্বিমত পোষণ করব, কারণ আমি প্রকাশ্যে আমার যা কিছু সবই প্রকাশ্যেই ছিল এবং অনুষ্ঠান উপস্থাপনা করতাম। দীর্ঘ বেশ কয়েকটি এপিসোড দেশে এবং দেশের বাইরে রেকর্ড করেছি। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত শুধু নয়, আইনসভার আইন প্রণেতারাও, কংগ্রেসম্যান, হাউস অফ লর্ডসের মেম্বার, হাউস অফ কাউন্সিল মেম্বারও সেখানে অংশগ্রহণ করেছেন এবং এটি ভাষায় হয়তো প্রথম ইংরেজি ভাষায় যে ইন্টারভিউটা নেওয়া হতো, পরে এটার বাংলা তর্জমা করার জন্য আমরা স্টুডিওতে একজন গেস্ট রাখতাম। তো এই অনুষ্ঠানটি, ওইটা একটা খুবই আমি কৃতজ্ঞ যে এনটিভি আমাকে অনুষ্ঠানটি করবার জন্য সুযোগ করে দিয়েছিলেন। আবার ব্যথিত হয়েছি এই কারণে যে অনুষ্ঠানটি বিনা নোটিসে বন্ধ হয়ে গিয়েছে। এবং আমার মনে আছে সর্বশেষ একটি অনুষ্ঠান প্রচারিত হয়েছিল, জার্মান অ্যাম্বাসেডর তিনি এই অনুষ্ঠানের অতিথি ছিলেন এবং তিনি বলেছিলেন 2014 সালের নির্বাচন প্রসঙ্গে, উনি বলেছিলেন এভাবে যে আমি অনেক দেশে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছি, আমি অংশগ্রহণমূলক নির্বাচন দেখেছি, আমি অংশগ্রহণবিহীন নির্বাচন দেখেছি, কিন্তু তোমাদের এখানে যে নির্বাচন দেখেছি আমি পৃথিবীর কোথাও এটি দেখিনি। তো যেটির পরে সেটি ছিল সর্বশেষ এনটিভির অনুষ্ঠান। তারপরে আমাকে প্রোগ্রাম বিভাগের প্রধান মরহুম মুস্তফা কামাল সৈয়দ ছিলেন। তো তারপরে আমি আর এই অনুষ্ঠানটি, আমি আর সেই আলোচনায় যেতে চাই না। এই অনুষ্ঠান, এটা শুধু এনটিভি দিয়ে নয়, এটি সমগ্র বাংলাদেশ ব্যাপী যে আপনি যে শব্দটি ব্যবহার করলেন, যে ফ্যাসিস্ট এবং ফ্যাসিজমের যে থাবা, সেটি বিস্তৃত হয়েছে এবং মানুষ, বিশেষ করে টেলিভিশন মিডিয়া, কেউ আনুগত্য পোষণ করেছে স্বেচ্ছায়, কেউ চাপে পড়ে তারা সেটি করতে পারেনি এবং এই সমস্ত টিভি, ইলেকট্রনিক
মিডিয়াগুলোতে আমাদের প্রায় আমরা নিষিদ্ধই ছিলাম, এনটিভি সহ সবগুলোতেই আমাদের যে সাংবাদিকতা আন্তর্জাতিক পর্যায়ে সেটিও কিন্তু নিউজ যেত, কিন্তু হয়তো আমাদের নাম নেওয়াটাও নিষিদ্ধ ছিল। তো এটি ভালো লাগছে যে বাংলাদেশ গণতন্ত্রের প্রত্যাবর্তন করেছে, এবং আমি মুক্তমতে বিশ্বাসী একজন মানুষ। আমি বিশ্বাস করি মত প্রকাশের কারণে যাতে কেউ বাধাগ্রস্ত না হয়, সে বিরুদ্ধ মত পোষণ করুক অথবা পক্ষে অবলম্বন করুক, কিন্তু মত প্রকাশ যাতে বাধাগ্রস্ত না হয় এবং মত প্রকাশের কারণে যাকে এইভাবে নিগৃহণ বা নির্যাতনের শিকার হতে না হয়। কিন্তু বাংলাদেশে যেটি হয়েছে, বাংলাদেশের স্থাবক শ্রেণী তৈরি হয়েছে, এবং এই স্থাবকতার কারণে বিগত যে ফেসিবাদে যে বিস্তৃতি ঘটেছে, এটি ওয়ান অফ দি মানে এটা একটা অনুষঙ্গ যে যারা এই স্থাপকতা তৈরিতে সহযোগী হয়েছেন। এবং এটি কিন্তু গণতন্ত্রের জন্য, দেশ শাসনের ক্ষেত্রে এগেইন এখনও যদি এটা হয় সেটিরও আমি সমালোচনার দৃষ্টিতে দেখব। কিন্তু আমাকে মানে মিডিয়ার কর্তব্যই হচ্ছে, আমরা বলি সংবাদ মাধ্যম হচ্ছে সমাজের দর্পণ, এবং তারা মিরর, তারা মানে সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে, যেটি ঘটেছে তা তুলে ধরবে, অতিরঞ্জিত করবে না অথবা টুইস্ট করবে না অথবা মেলাইন করবে না, আবার একই সঙ্গে সরকারের মানে আজ্ঞাবহ হবে না, দুটির একটা মানে সমন্বয়ের ভিতর দিয়ে যেতে হবে। তো সেই অভিজ্ঞতা আপনি যেটি বলেছেন সেটা খুবই ভালো অভিজ্ঞতা নয়, তবে আমি যেটি অসংখ্য মানুষের সাপোর্ট পেয়েছি সেটি আমার ভাবতে ভালো লাগে। যে আমি বাংলাদেশে না আসলে বুঝতে পারতাম না যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশার জায়গায় কিছুটা যে পূরণে আমার সামান্যতম ভূমিকা ছিল। কেন মানুষের যে তারা যেভাবে ওয়েলকাম করেন, এবং আমাদের দেশের সহজ সরল মানুষ যারা দীর্ঘদিন লড়াই করেছেন, এবং সকলের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরতে পেরেছি, এবং শেখ হাসিনার মতো একটি স্বৈরশাসকের পতন ঘটেছে, একটি ফেসিবাদের যে উত্থান ঘটেছিল, যে বিকাশমান ফেসিবাদ, সেটি নিপতিত হয়েছে। তো এটি সকলের একটা সামগ্রিক প্রয়াস আমি বলবো, এবং অবশ্যই এটি আমরা দেশে বিদেশে সকলে মিলে একটি সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা মঞ্জিলে মকসুদে পৌঁছেছি। জি, আপনি বেগম জিয়ার সাথে কাজ করেছেন, এবং বেগম জিয়া ছিলেন আপোষহীন। আপনি 111 দেখেছেন, এবং এই 111-এ যে কুশীলবরা তারা বেগম জিয়ার উপরে যে অত্যাচার করেছেন তাদের যে ছিল, যে তাদের যে এজেন্ডা ছিল সেটাকে বাস্তবায়নের জন্য বেগম জিয়ার উপরে যে নির্যাতন করেছেন, তারপর তার সন্তান তারেক রহমানকে তারা ধরে নিয়ে গেছেন, তার উপর অত্যাচার করেছেন, তার আরেক সন্তান আরাফাত রহমান কোকোকে ধরে নিয়ে গেছেন। কিন্তু বেগম জিয়া মাথা নত করেননি, এবং রাষ্ট্রের স্বার্থের সাথে তিনি আপোষ করেননি। তো এই যে বেগম জিয়ার সেই সময়কার, এরপরেও 111-এর পরে যে সরকার এসেছে, সেই সরকার বেগম জিয়াকে তার বাসা থেকে বের করেছেন, তার বাসা ভেঙে ফেলা হয়েছে। তো আপনি তার সাথে কাজ করেছেন, এবং তার যে দূরদর্শী রাষ্ট্রনায়কোচিত তার যে কর্মকাণ্ড সেটা প্রত্যক্ষ করেছেন। আজকের এই বাস্তবতায় সেগুলি কি কতটুকু প্রাসঙ্গিক বলে মনে করেন? না, আমি মনে করি খুবই প্রাসঙ্গিক, এবং বেগম খালেদা জিয়ার যে লিগেসি, সেই লিগেসি ধারণ করছেন তার যোগ্যতম উত্তরাধিকার, বাংলাদেশের নির্বাচিত মানুষের ম্যান্ডেটের যিনি প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। এবং বেগম খালেদা জিয়াটি আপনি যেটি বললেন এটা সর্বজন বিদিত, আমি আর সেটি রিপিট করতে চাই না। তার যে গণতান্ত্রিক সংগ্রামে তার যে অবদান, শুধু গণতান্ত্রিক সংগ্রাম কেবল নয়, দেশ বিনির্মাণে তিনি যে ভূমিকা রেখেছেন সেটি প্রশ্নাতীত। আমরা খুব কাজের সুবাদে হোক খুব কাছে থেকে দেখবার সুযোগ হয়েছে, এবং গণতন্ত্রের প্রশ্নে তিনি আপোষ করেননি, এটা সকলে জানেন, যার কারণে তিনি আপোষহীন নেত্রী। এবং তিনি একই সঙ্গে বাংলাদেশকে একটা প্রগতির পথে, সমৃদ্ধির পথে তিনি নিয়ে যেতে তার সর্বোচ্চ তিনি করেছেন। এবং বাংলাদেশের বিভিন্ন সেক্টর যদি আমি বলি, ধরেন প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে, বিশেষ করে ওয়েমেন এম্পাওয়ারমেন্ট, ওয়েমেন এডুকেশনের ক্ষেত্রে তাকে অগ্রদূত বলা চলে। তো এরকম অনেক ক্ষেত্রে তিনি যে সাফল্য অর্জন করেছেন, বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, বাংলাদেশ নামক ভূখণ্ড যতদিন থাকবে, বাংলাদেশের মানুষের মনে শেখ বেগম খালেদা জিয়ার যে গণতান্ত্রিক যে একজন আন্দোলনের যে নেত্রী, একজন প্রধানমন্ত্রী হিসেবে তার জায়গায় তিনি মানুষের মনের মণিকোঠায় তিনি পৌঁছে গিয়েছেন। পক্ষান্তর আরেকজন নেত্রী আমরা দেখেছি যে তারও কাজের কর্মের মধ্য দিয়ে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে যে মানুষের মধ্যে, এবং আপনি দেখবেন তার আচরণ, তার কথাবার্তা, তার দেশ পরিচালনার ক্ষেত্রে। সুতরাং এটি খুব সহজে এই সমীকরণটি করা যায়, সহজেই এটি মূল্যায়ন করা যায় যে বেগম খালেদা জিয়া মানুষের মনের মণিকোঠায়
পৌঁছে গেছেন, মানুষ সেটিকে তাকে প্রচণ্ড রকম ফিল করে, দেশের আপামর জনতা। আরেকজন মানুষকে খুব খুব নিন্দিত, একজন বলা চলে এই দেশের রাজনীতিতে দুটি কিন্তু ইতিহাস, একজন নন্দিত নেত্রী, আরেকজনকে আপনি নিন্দিত নেত্রী বলতে পারেন। সুতরাং বেগম খালেদা জিয়া, এটি আমার সৌভাগ্য যে আমি খুব কম বয়সে রাষ্ট্রের সর্বোচ্চ অফিসে বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করতে পেরেছি, এবং বর্তমান সরকারও সেই লেগেসি ধারণ করছেন। আপনি পরবর্তী প্রশ্নে গেলে আমরা সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। তবে আমি যেটা বিশ্বাস করি, আমাদের ফরওয়ার্ড লুকিং হতে হবে। আমরা যদি মানে অতীতের বিষয়গুলো নিয়ে আমরা পড়ে থাকি, এবং আমরা যদি এগুলি নিয়ে যদি আমরা শুধু বিচার বিশ্লেষণ করতে থাকি, তাহলে আমাদের সামনে এগোনো সম্ভব হবে না। আমাদের সামনের দিকে এগোতে হবে, এবং সামনের দিকে এগোতে হলে হ্যাঁ অবশ্যই আমরা অতীতকে ধারণ করব, অতীতকে আমরা মনে রাখবো, কিন্তু আমাদের ফরওয়ার্ড লুকিং একটা পলিসি নিতে হবে, যেটি আমি দেখতে পাই বর্তমান সরকারের, বিশেষ করে সরকার প্রধানের ক্ষেত্রে। তো এটি আমাদের মনে হয় এই আলোচনাটা আমাদের করা উচিত, আমাদের কি করণীয়। আমরা একটু আপনার সেই ঐতিহাসিক লড়াই, যেটা আন্তর্জাতিক জনমত তৈরি করার জন্য আপনি করেছিলেন ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পর, তো আমরা দেখেছি যে ফ্যাসিস্ট সরকার প্রথম দিকে তার সম্পূর্ণ চেহারা উন্মোষ করে নাই, ধীরে ধীরে তার যে চেহারাটা সেটা আস্তে আস্তে বেরিয়েছে। তো আমরা দেখলাম গুম খুম শুরু হলো, এবং একটা রাজত্ব, একটা সন্ত্রাসী রাজত্ব সৃষ্টি হলো। সেই সন্ত্রাসী রাজত্বে যখন আমরা একেবারে অসহায়, দেশের মানুষ কথা বলতে পারছে না, ঠিক সেই সময় আপনাকে আমরা দেখেছি যে ওয়াশিংটন ডিসিতে কোনো সময় আপনি জাতিসংঘের সদর দপ্তরে, কোনো সময় আপনি হোয়াইট হাউসের, কোনো সময় আপনি স্টেট ডিপার্টমেন্টে, এবং বাঘা বাঘা কূটনৈতিকদের সাথে আপনি সামনে মুখোমুখি হয়েছেন, এবং তাদের সামনে আপনি বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার, সেই সরকারের আসল চেহারা মুখোশ উন্মোচনের জন্য আপনি চেষ্টা করেছেন, এবং সেই লড়াইটা আমরা টেলিভিশনে দেখেছি, এবং আমরাও সাহস সঞ্চয় করেছি, এবং যারা যারা দেখেছে তারা আপনাকে দেখলেই মনে করে যে আপনি সেই ব্যক্তি যিনি আমাদেরকে সাহস যোগাতেন। এই প্রশ্নটা আপনার কাছ থেকে আমরা উত্তর চাবো। মুশফিক ফজল আনসারী, আপনার সেই সময়কার দৃশ্য আমাদের চোখের সামনে আছে, আপনার সেই সাহসী ভূমিকাগুলো ছোট করে যদি আমাদের বিষয়টা। না, আমি এই টেলিভিশনে, আমি যখন বাংলাদেশে আসি দীর্ঘ 10 বছর পর, তখন এই টেলিভিশনে এর আগে আমি এই বিষয়ে আলোকপাত করেছি, কাজে আমি সেদিকে রিপিটিশনের দিকে যাব না। যেমন সহজ কথা হচ্ছে যে বাংলাদেশের যে একটা মিসম্যানেজমেন্ট গড়ে উঠেছিল, বাংলাদেশের যে গণতন্ত্রহীনতা, একদলীয় নির্বাচন, মানুষের অধিকার হরণ, আপনার হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুসারে প্রায় 600 মানুষকে গুম করা হয়েছে, যে অধিকারের রিপোর্টে সেটি 700। তো এইভাবে মানুষকে গুম খুন করে একটি সরকার প্রলম্বিত করতে চেয়েছে, দেশের মানুষের কণ্ঠ রুদ্ধ ছিল। তো আমরা সেটা মনে করেছি যে আমাদের, এবং সেটি শুধু নিজে বলা বা কিছু মানুষকে সন্তুষ্ট করার জন্য না, যে সেটি সংশ্লিষ্ট ফোরামে যাতে আসে। এবং আমি শুরুতেই সিদ্ধান্ত নিয়েছি, এবং এই কাজটি কিন্তু আমি 111 আপনি যেটি বলছিলেন সেটিও করেছি, যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার আসলো সেই সময় আমি কিন্তু লন্ডনে অ্যাসাইলেম ছিলাম 2007-এর শেষের দিকে গণতন্ত্রের প্রশ্নে। তো আমার সেই বলাটা অব্যাহত ছিল। তখন আমি চেয়েছি যাতে কোনো একটা বিষয় যাতে মানে অ্যাড্রেস না করে ছাড়া যায় না, এটা যাতে ইন্টারন্যাশনাল ফোরামে যাতে আসে, মানে তাদের কি ভাবনা সেটা যেমন জানা, আবার হলো বাংলাদেশে কি ঘটছে সেটি জানানো। এবং আজকের দিন আমি খুব শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমি একজন মেন্টর পেয়েছিলাম যিনি বাংলাদেশকে খুব ধারণ করতেন, লালন করতেন। তিনি কিছুদিন আগে গত হয়েছেন, ইহকাল ত্যাগ করেছেন, অ্যাম্বাসেডার উইলিয়াম বি মাইলাম। তিনি আমরা একটা অধিকার অর্গানাইজেশন গড়ে তুলি, রাইট টু ফ্রিডম, ওয়াশিংটন ভিত্তিক, যেটা আমরা উইলসন সেন্টারের সাথে আমরা কোলাবোরেট করি, ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি তাদের ফান্ডে আমরা কাজ করি। আমি সেটার এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলাম। এখন সম্ভবত না, অবশ্যই জন ডেনেলুইচ দায়িত্বে আছেন। এবং তো সেটির মাধ্যমে আমরা কাজ করেছি শুধু বাংলাদেশ না, অপরাপর দেশগুলো নিয়ে, কিন্তু বাংলাদেশ আমাদের ফোকাসে ছিল, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার। এবং আমরা অনেকগুলো সিনারিও সেশন করেছি, প্রাইভেট এবং পাবলিক ইভেন্ট করেছি, যেটি হয়তো অনেকেই জানে না। বাংলাদেশ থেকে অনেক বিদগ্ধ ব্যক্তিরা সেখানে আমন্ত্রিত হয়েছেন, গিয়েছেন, কথা বলেছেন বাংলাদেশের করণীয় নির্ধারণে কি করা যায়। তো সেটি, এবং পাবলিক যেটি আপনারা দেখেছেন সেটি তো আমার জার্নালিজমের একটি অংশ ছিল। আমরা একটা ম্যাগাজিন গড়ে তুলি, সাউথ এশিয়া পার্সপেক্টিভস, এখনও সেটি আছে এবং ওনারা চালাচ্ছেন।
ওয়াশিংটন ভিত্তিক যে সাউথ এশিয়ার বিষয়গুলোকে অ্যাড্রেস করা, শুধু বাংলাদেশ নয়, আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যখন গণতন্ত্রের বিশেষ করে অধিকারের প্রশ্ন যখন চ্যালেঞ্জের মধ্যে পড়েছে সেগুলিকে অ্যাড্রেস করা, নেপালের ক্ষেত্রে, শ্রীলঙ্কার ক্ষেত্রে একই বিষয়ে তুলে ধরবার সুযোগ হয়েছে এবং বিশেষ করে যেখানে যেখানে গণতন্ত্রহীনতা আছে, মানুষের অধিকার লুণ্ঠিত হয়েছে, সেগুলির ব্যাপারে তুলে ধরা এবং বলা, সেটি আমার একটা মিশন ছিল বলা চলে। তো সুতরাং এটি আমরা সকলে মিলেই করেছি, আমি এককভাবে না, দেশের মানুষ, যেটা শুরুতে বললাম। সুতরাং আমি সেদিকে গিয়ে আমি বরং আমরা যদি সামনের দিকে আগাই, গভর্নমেন্টের পলিসি অন্য প্রসঙ্গে আসি। আপনি দেখেছেন গতকাল আমাদের প্রথম আলোর শিরোনাম ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ একটি এমইও সাইন করেছেন জ্বালানি বিষয় নিয়ে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী হয়তো এটা সাইন করেছেন। তো আপনি কি মনে করেন এই যে চুক্তি, এই বিষয়ে আপনার মতামত জানতে চাই, এবং এটা আমাদের জ্বালানির নিরাপত্তা কতটুকু নিশ্চিত করবে? এটা প্রথমত হলো, এটা ইটস নট অ্যান এগ্রিমেন্ট, ইটস এ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এমওইউ, সমঝোতা স্মারক স্বাক্ষরিত, এবং মোস্টলি এটা হচ্ছে আপনার দক্ষতা এবং জ্ঞান যে আমরা একে অন্যের যাতে সেগুলি শেয়ার করি, এবং বাংলাদেশে যে এটার প্রসপেক্ট আছে, পসিবিলিটি আছে, সেগুলি যাচাই করা, এবং বাংলাদেশের যে খনিজ সম্পদ আহরণ এবং এগুলোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে টেকনিক্যাল সাপোর্ট এবং তাদের যে এই অ্যাসিস্ট্যান্সগুলো বাংলাদেশ যাতে নিতে পারে এবং কাজে লাগাতে পারে। আবার পক্ষান্তরে আপনি জানেন এলএনজি, যেটা এলপিজি, এগুলির একটা আমাদের যুক্তরাষ্ট্রের একটি বড় সোর্স। তো সেটির ক্ষেত্রে এবং এই ক্রাইসিসের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, বিশেষ করে এই গালফের এই সিচুয়েশনের কারণে, এবং বাংলাদেশ এই সরকার শুরুতে আসার পরপরই এই ঘটনাটা ঘটেছে এবং একটা বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ পড়েছে। সুতরাং বাংলাদেশ যেখানে যেখানে তার সোর্সিং দরকার সেটি বাংলাদেশ করবে, স্বাভাবিক, কারণ তার সেই সাপোর্টটুকু দরকার। কারণ আমরা এনার্জি সাভরেন্টি বলে একটা কথা আছে আপনার, এটা শুধু এনার্জি কেবল এখন কেবল এটা একটা সেক্টর না, এটা আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত, অর্থনৈতিক স্টেবিলিটির ক্ষেত্রে এটি সম্পৃক্ত, এবং ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে। তো যদি আমরা এনার্জি সাভরেন্টিটা যদি আমরা সেই সক্ষমতা যদি আমরা অর্জন করি, বিশেষ করে রিনিউয়েবল এনার্জি, এখন তো আমাদের সেই আমদানিকৃত জ্বালানির উপর আমাদের নির্ভর করতে হচ্ছে, কিন্তু আমরা যদি সোলারে আমরা যদি যাই, আমরা প্রাথমিকভাবে প্রবেশ করেছি, এবং যে ওয়াইন্স যে পাওয়ার যেটা জেনারেট করে, আমরা যদি সেদিকে যাই তাহলে আমাদের সেই সভরেন্টি আসবে, এবং এই সভরেন্টির ক্ষেত্রে আপনার সাহায্যেরও দরকার আছে, বিশেষ করে এই টেকনিক্যাল সাপোর্টগুলো দরকার আছে। আমরা চুক্তি বলতেই মনে করি যে সভ্যোদয় নিয়ে গেল এবং সভ্যোদয় হয়ে গেল, এটা পারস্পরিক সমঝোতা। আর আপনি যুক্তরাষ্ট্রের সাথে, যুক্তরাষ্ট্র কিন্তু আপনি এইভাবে দেখতে হবে, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে অর্থনৈতিক যে সম্পর্ক, আপনার বন্ধুত্ব হচ্ছে যে মানে এখনকার আমরা মূলত হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসিতে, মানে সারা দুনিয়া, মানে হ্যাঁ, এবং এটা রেসিপ্রোকাল হতে হবে এবং মিউচুয়াল ট্রাস্ট এবং রেসপেক্টের ভিত্তিতেই হতে হবে, এবং অর্থনৈতিক লাভালাভ প্রত্যেক দেশ দেখবে। বাংলাদেশ তার ইন্টারেস্ট 16 আনা দেখবে, পক্ষান্তরে যেই দেশ তার ইন্টারেস্ট সেটি দেখবে। এবং যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক এরকম, যেমন আমাদের মানে সবচেয়ে লার্জেস্ট ডেস্টিনেশন হচ্ছে যুক্তরাষ্ট্র সারা ওয়ার্ল্ডের মধ্যে আমাদের প্রোডাক্টের, এবং আমাদের প্রায় 18% আমাদের এক্সপোর্টের, গ্লোবাল এক্সপোর্টের ডেস্টিনেশন হচ্ছে যুক্তরাষ্ট্র। আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের প্রায় 20% যুক্তরাষ্ট্রের। আপনি যদি এইভাবে দেখেন, যেমন আমরা এই গত বছরে যদি তুলনা করি, আমরা প্রায় $9.5 বিলিয়ন পণ্য রপ্তানি করেছি যুক্তরাষ্ট্রে, কিন্তু যুক্তরাষ্ট্রের থেকে এনেছি আমরা $2.35 বিলিয়ন প্রোডাক্ট। কিন্তু এখানে গ্যাপটা কিন্তু যুক্তরাষ্ট্রের বেশি। পক্ষান্তরে আপনি যদি ভারতের সঙ্গে দেখেন, ভারতের ঠিক উল্টো, আমরা $9 বিলিয়নের বেশি প্রোডাক্ট আমরা আমদানি করছি, কিন্তু রপ্তানি করছি less than $2 বিলিয়ন। চায়নার ক্ষেত্রেও তাই, আমরা সেই $9 বিলিয়ন উপরে চায়নার আমাদের বাংলাদেশ আমদানি করছে, কিন্তু রপ্তানি করছে $1.76 বিলিয়ন মতো। তো সুতরাং বাংলাদেশকে, আমাদের পার্শ্ববর্তী বড় বড় বিগ জায়ান্টরা বাংলাদেশকে একটি বাজারে, একটা ভালো বাজারে পরিণত করেছেন, অবশ্যই তাদের ব্যবসায়িক স্বার্থে দেখছেন, কিন্তু যুক্তরাষ্ট্রকে আমরা বাজারে, আমাদের বাজার, এবং যুক্তরাষ্ট্র জানেন 38তম রাষ্ট্র তাদের প্রোডাক্ট আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে। সুতরাং সেখানে তারা একটা, এই প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি এই বিষয়গুলো দেখেছেন যে এটা রেসিপ্রোকাল যাতে হয়। অবশ্যই তারা তাদের স্বার্থটা দেখবে যেখানে যেখানে, যার করে আপনি জানেন ট্যারিফ ইস্যুতে
এবং সেই ট্যারিফ বাংলাদেশ কমিয়ে আনতে সক্ষম হয়েছে এবং সেখানে কিছু সমঝোতা হয়েছে যে আমরা যুক্তরাষ্ট্র থেকে কটন তাদের কিছু জিনিস আমরা কিনবো প্রোডাক্ট, এর পক্ষান্তরে তারা আমাদের প্রোডাক্টগুলো নেবে এবং ট্যারিফ আমাদের এখন 19%-এর মতো। তো সুতরাং এই বিষয়গুলোকে আমাদেরকে একটু অ্যাড্রেস করা উচিত, আমাকে এইভাবেই দেখা উচিত যে অর্থনৈতিক লাভালাভের বিষয়। এবং আমাদের যুক্তরাষ্ট্র একটা ওয়ান লার্জেস্ট ডেভেলপমেন্ট পার্টনার আমাদের, এবং এই ক্ষেত্রে আমরা আমাদের পার্শ্ববর্তী যে ডেভেলপমেন্ট, আমার তো বলতে দ্বিধা নাই, ধরেন ভারতের সাথে আমাদের যে সম্পর্ক যেটা হওয়া উচিত ছিল, কিন্তু সেটা আমরা দীর্ঘকাল দেখেছি সেটি একতরফা হয়েছে। আমরা কিনি বায়ার, আমরা সব ক্ষেত্রেই আমরা 54টা অভিন্ন নদী শেয়ার করি। আপনি দেখেন যে আমাদের ন্যায্য হিস্সা যেটা তিস্তা বলেন অন্যান্য অপরাপর নদীর যেটা, সেটা কিন্তু আমরা আনতে সক্ষম হইনি, এবং সম্পর্কটাই হচ্ছে একতরফা। অথচ দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ বলছেন, দেবে আর নিবে, মিলাবে মিলিবে, ফিরেবে না, কি বলে আপনার, ফিরবে না ফিরে, আমি এক্স্যাক্টলি দুইটা লাইন, দিবে আর নিবে, মিলাবে মিলিবে। সুতরাং এখানে দেয়া নেয়ার যে বিষয়টা এবং মেলানোর যে বিষয়টা, সেখানে কিন্তু আমরা রবীন্দ্রনাথের প্রতি দুই দেশ সেই সময়কার তারাও কিন্তু সুবিচার করে নাই। তো এই বিষয়টা হচ্ছে যে আমাদের একতরফা আমরা নীতি গ্রহণ করেছি, এবং আমাদের দেশ হিসেবে বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশের যে এক্সিস্টেন্স, এটি কিন্তু বাংলাদেশের যে অর্জন, এটি কিন্তু একটি রক্তক্ষয়ী সংগ্রামের ভিতর দিয়ে, এবং যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে দেশের মানুষ, এবং গণতান্ত্রিক অধিকারও আপনি দেখেন এই যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারের পতন হয়েছে, সেখানেও কিন্তু দল মত নির্বিশেষে সকলের ভেতর দিয়ে একটি ব্যাপক জনমতের ভিত্তিতে বাংলাদেশে একটি সরকার গঠিত হয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বে যেটি হয়েছে তার মাধ্যমে ইলেকশন হয়েছে এবং শেখ হাসিনার পতন ঘটেছে, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এবং আপনি একটা জিনিস, যেমন শেখ হাসিনার আমলে এটা একটা বলে রাখা ভালো, যখনই আমাদের ইন্টারাকশন হতো বিদেশি কূটনীতিকদের সাথে বলেন বা জার্নালিস্টদের সাথে, বাংলাদেশ বলে ও, এখন বাংলা ও ওয়াও, তো আমরা ও থেকে ওয়াওতে যেতে পেরেছি, কারণ ওরা বুঝতে পেরেছে যে বাংলাদেশে জেনজির একটা উত্থান হয়েছে, বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছে, রক্ত দিয়েছে, 1400 তাজা প্রাণ ঝরে যেতে হয়েছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী। সুতরাং প্রথম, এবং পৃথিবীর অপরাপর দেশ কিন্তু বাংলাদেশকে অনুসরণ করা শুরু করলো, আপনি দেখলেন নেপাল এবং অন্যান্য দেশেও কিন্তু তারাও সেইভাবে তাদের মুভমেন্টগুলি গড়ে উঠলো। তো সুতরাং বাংলাদেশ এখন ওয়াওতে অবস্থান করছে, এবং আপনি বাংলাদেশের যে সরকার প্রধান, আপনি দেখবেন যে টাইম ম্যাগাজিনে তিনি স্থান পেয়েছে। মাত্র এগুলো নর্মালি হয় কি মাঝামাঝিতে হয় অথবা শেষের দিকে হয়, কিন্তু এবং তিনি যে এখানে দীর্ঘ 17 বছর, প্রথমত এটা জিনিস বলে রাখা উচিত, দীর্ঘ 17 বছর তিনি লন্ডনে অবস্থান করেছেন, লন্ডনে যেখানে শিল্প বিপ্লবের সূচনা ঘটেছে, যেখানে ম্যাগনা কার্টারের মতো ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এবং লন্ডনের যে একটা টলারেন্স সোসাইটি, যেখানে মুক্ত মত প্রকাশের স্বাধীনতা, যুক্তি নির্ভর কথাবার্তা, সেগুলো তিনি খুব ভালোভাবে প্রত্যক্ষ করেছেন, তিনি সেখানে ছিলেন। সুতরাং সেখান থেকেও তিনি এমনিতে তিনি দেশে যখন ছিলেন, একটা পজিটিভ দিক হচ্ছে, যেমন অনেকে মনে করছে যে তিনি সারা বাংলাদেশ ঘুরে বেড়িয়ে তখন কিন্তু তার তৃণমূলের মধ্যে বিএনপি একটা বিস্তৃতি ঘটিয়েছিলেন, যার ফলে 111-এর সময় আপনি খেয়াল করবেন, আমার বলতে দ্বিধা নাই, বিএনপির সব ডাক সাইটে নেতারা দলে দলে চলে গেল, কিন্তু এই তৃণমূল কিন্তু বিএনপিকে বাঁচিয়ে রাখলো এবং বিএনপিকে অক্সিজেন দিল, এবং অবশ্যই বেগম খালেদা জিয়া, কিন্তু আমি পাবলিক সাপোর্টের কথা বলছি, যে পাবলিক সাপোর্টটা এইভাবে তৈরি হলো যে তৃণমূল, বেগম খালেদা জিয়া তো বলেন বাংলাদেশ আমার শেষ ঠিকানা, এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না, হাসিনা কিন্তু চুক্তি করে চলে গেল, কিন্তু বেগম খালেদা জিয়া থাকলেন, এবং তিনি দেশের প্রতি যে তার টান এবং মানুষের প্রতি যে মমত্ববোধ, সেটা তো বলে বোঝাবার অবকাশ আছে বলে আমি মনে করি না। কিন্তু এখানেও দেখেন যে এই বিষয়টা খুব পরিষ্কার হয়েছে, পরিষ্কারভাবে আমরা উপলব্ধি করতে পারি। জি, এবং আমরা 17 বছর দেখেছি, 17 বছরের ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের যে সমুদ্র, যে সমুদ্রে আপনি দেখেন পাশের যেটি হলো মিয়ানমার 2 দশক হয়ে গেছে, সেখান থেকে তারা গ্যাস উঠাচ্ছে, এবং তার পাশে হলো ভারতও সেখান থেকে গ্যাস উঠাচ্ছে, কিন্তু আমাদের প্রায় 1,18,000 বর্গ কিলোমিটারের যে সমুদ্র, সেখানে ফ্যাসিস্ট সরকার ভারতীয় একটা কোম্পানিকে দিয়েছিলেন, সেই কোম্পানি 10 বছর অনুসন্ধান চালিয়ে বলেছে যে আমাদের গ্যাস নাই, এবং বর্তমানে যে ইউনূস সরকারের সময় যে কিছু পরিবর্তন করা হয়েছে পিএসআইতে, তাতে আমেরিকান 3টা বড় বড় কোম্পানি এসেছে, এবং তারা
বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট না, করার আপনারা জন্য সেটা ঠিকই বলেছেন, আপনার এইটা দরকার আছে, কারণ আপনার এটাকে উন্মুক্ত রাখতে হবে এবং আপনার ন্যাশনাল ইন্টারেস্ট আগে আপনাকে প্রায়োরিটিতে রাখতে হবে। আপনার আমার ইন্টারেস্ট কিন্তু আমাকে বুঝতে হবে, জি সেটা যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে হোক, ভারতের ক্ষেত্রে হোক বা চীনের ক্ষেত্রে হোক, রিগার্ডলেস। কিন্তু আমার দেশের স্বার্থ সংরক্ষণ করে, আমার দেশের মানুষের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে প্রায়োরিটি দিয়ে আমাকে এই বিষয়গুলোকে সুরাহা করতে হবে, এগুলো খুব দরকার। যেমন আমাদের তো আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হলো যে আপনি একদম ঝানু কূটনৈতিক এবং আপনি ঝানু জানেন কিনা যে জানি না, আপনি জানেন যে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ওয়াশিংটন, বেইজিং এবং দিল্লি, এই তিনটেই রাষ্ট্রের সাথে মিনিমাম আমাদের একটা সামঞ্জস্যপূর্ণ একটা ব্যবস্থা থাকতে হবে, বাস্তব বজায় রাখতে হবে। তো এইটা বজায় রাখার জন্য আমাদের কোন কোন বিষয়ের উপরে বেশি এমফাসিস দেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি ওই প্রধানমন্ত্রীর কথা দিয়ে শুরু করতে চাই না। তিনি যেটা বলেছেন যে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট, এটাই হওয়া উচিত। মানে বাংলাদেশের, যেটি একটু আগে বললাম, বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে, এবং আমি বাংলাদেশে একটা ব্যালেন্স, একটা ডিপ্লোমেসি থাকা উচিত। মানে যেটা আমরা এর আগে যেটা দেখেছি যে নতুন জানু পররাষ্ট্রনীতি, তো সেই ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ জাস্ট 90 ডিগ্রি, মানে বাংলাদেশ জাস্ট ইউটার্ন, যে বাংলাদেশের স্বার্থকে সংরক্ষণ করে বাংলাদেশের ডিপ্লোমেসি নির্ধারিত হচ্ছে। সেটি আমরা দেখেছি যে অবশ্যই ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় সেটির সূচনা হয়েছে এবং এই গভর্নমেন্ট তার নিজস্ব পলিসি নির্ধারণ করেছে। কারণ আমরা নানা ভাগে কারণে আমরা ভুক্তভোগী। আমাদের যে সীমান্ত এবং সীমান্তে মানুষকে নির্দ্বিধায় নিঃসংকোচে গুলি করে হত্যা করা হয়েছে, ফেলানের লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, এইসব মানুষ একটা ট্রমাটাইজ নেশন, মানুষ এটা ভুলতে পারছে না। যে কিন্তু আমাদের অবশ্যই আমরা ভারত এজ এ হোল, ভারত একটা বিশাল রাষ্ট্র, বড় প্রতিবেশী রাষ্ট্র, সেখানে প্রায় 20 কোটির মতো মুসলমানও আছেন, তো বাংলাদেশের চেয়ে সংখ্যায় বেশি। তো এবং বাংলাদেশের একটি সবচেয়ে বড়, এই যে বললাম যে আমরা প্রায় 9.5 বিলিয়ন ডলারের মতো পণ্য ভারত থেকে আমদানি করি, অথচ তারা নিচ্ছে 1.76 বিলিয়ন ডলার। সুতরাং আমাদের উচিত হলো রেসিপ্রোকাল হওয়া, এবং আমাদের এই যে পারস্পরিক যে স্বার্থ, এই স্বার্থটাকে সমুন্নত রাখা। এবং ভারতের উচিত, ভারত এই জায়গা থেকে তাদের স্বার্থে, তাদের আঞ্চলিক সহযোগিতার সাথে সেই জায়গা থেকে সরে আসা উচিত। কারণ ভারত দীর্ঘকাল একটি ব্যক্তির সঙ্গে কেবল সম্পর্ক তৈরি করেছে, কিন্তু একটি নেশনকে, একটি জাতি গোষ্ঠীকে তারা পুরোই বিরুদ্ধে ঠেলে দিয়েছে। সুতরাং সেখান থেকেও তাদের বোঝা উচিত, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু মানে শত্রু ভাবাপন্ন না, এটা হিস্টোরিক্যালি বাংলাদেশের মানুষ হচ্ছে বন্ধু ভাবাপন্ন। কিন্তু আপনি শত্রু শিবিরে ঠেলে দিচ্ছেন, আপনি তাদের উপর চাপিয়ে দিয়েছেন, এবং একটি জগদ্দল পাথরের পর চেপে বসেছিল একটি অনির্বাচিত সরকার, তাকে আপনি দীর্ঘকাল সাপোর্ট করেছেন, এখনও সে ওই দেশে আশ্রিত। সুতরাং মানুষের এই ইমোশনকে আপনার অ্যাড্রেস করা উচিত, মানুষের আকাঙ্ক্ষাকে বড় প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সেটা অ্যাড্রেস করা উচিত। এবং এটিও দেখা উচিত যে আমাদের, কারণ আপনি বড় রাষ্ট্র হিসেবে, যেমন আমি মেক্সিকোতে দায়িত্ব পালন করেছি, মাত্র এসছি মেক্সিকো থেকে। মেক্সিকো কিন্তু বলা হয় যেমন আমেরিকান ব্যাকইয়ার্ড, কিন্তু আমেরিকার সাথে তাদের অনেক ধরনের বাদানুবাদ আপনি দেখবেন, কিন্তু মেক্সিকোকে কিন্তু আমেরিকা টেক কেয়ার করে। মানে মেক্সিকোর অর্থনীতির একটা বিশাল সাপোর্ট কিন্তু যুক্তরাষ্ট্র। এবং আপনি যত সব ব্র্যান্ডেড, মানুষের জীবনযাত্রায় যে পরিবর্তন এসছে, যত সব ব্র্যান্ডের যা দেখবেন আপনি আমেরিকাতে যা আছে, কস্টকো, ওয়ালমার্ট, টার্গেট, সবই মেক্সিকোতে আছে, এবং মানুষ সেইভাবেই অভ্যস্ত, এবং একটা পুরো দস্তু মেক্সিকোর সাপোর্টের মধ্যে আছে। কারণ তার প্রতিবেশী হিসেবে যে ধরনের তাকে কেয়ারিংয়ের মধ্যে রাখা উচিত যুক্তরাষ্ট্র, এটা অন্য আলোচনা আছে, অনেক বিস্তর আলোচনা, বেশি দিয়ে যেতে চাই না, দুইটাই আছে। কিন্তু আমরা সে পক্ষান্তরে আমাদের যারা বিগ জায়ান্ট, যারা আমাদের যে ইন্ডিয়া বলেন, চায়না বলেন, আমরা তাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, এবং এটা বাংলাদেশ এটা নতুন অর্থনীতির মধ্যে প্রবেশ করছে, আমরা এখনও লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি, বাট আমরা উত্তরণ ঘটাবো খুব শীঘ্রই। তো সেই হিসাবে একটা প্রতিবেশীমূলক যে সম্পর্ক, সেটি তাদেরও দেখা উচিত, যদি তারা বড় রাষ্ট্র হিসেবে তার স্বার্থ সংরক্ষণ করা। আমরা বলছি না যে আমাদের এক্সট্রা কিছু দেওয়া, এই যে গ্যাপ, এটা কেন থাকবে? আমরা ছোট রাষ্ট্র, আমাদের ছোট ইকোনমি, এত মানুষ, তো তোমরা তো মানে তোমাদের ইকোনমি তো অনেক বড়, ট্রিলিয়ন ডলারের ইকোনমি, তো সুতরাং তোমরা কেন আমাদের সাথে এই সম্পর্কটা কেন থাকবে? তো এটা আরেকটা বিষয় হচ্ছে যে শুধু একটা তো হচ্ছে রাষ্ট্রের বিষয়, সরকারের যে মানে
যে সরকারটা ছিল সেই সরকার জনপ্রতিনিধিত্বশীল সরকার ছিল না দীর্ঘকাল, ফলে সেখানে সেই ধরনের দেন দরবার করে না এবং তাদের আনুকূল্যের উপর নির্ভর করতে হয়েছে। এই সমস্ত সরকার খুব দুর্বল হয়। আবার একটা হচ্ছে নেগোসিয়েশন স্কিলও দরকার, আমাদের যারা নেগোসিয়েশনে থাকেন সেই ধরনের নেগোসিয়েশন করার মতো সেই সক্ষমতা এবং ন্যাশনাল ইন্টারেস্ট বোঝার মতো সেই দক্ষতাটা থাকা উচিত বলে আমি মনে করি। তো আমরা এই সরকারকে আমি বলেছি যে আজকে 17ই মে এবং 17ই ফেব্রুয়ারিতে সরকার গঠন হয়েছিল, তো 3 মাস। এই 3 মাসে আমরা দেখছি যে সরকার যখনই গঠন হয়েছে ওত নেওয়ার পর থেকেই সরকার তাদের যে 31 দফা সেটা বাস্তবায়নের জন্য আমরা দেখছি যে নানা রকম পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যে আপনি দেখেছেন যে কৃষি কার্ড দেওয়া হয়েছে, ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, তারপরে আপনার ঋণ মওকুফ করা হয়েছে কৃষকদের, এবং খাল কাটাও করা হচ্ছে। তো এইসব কর্মকাণ্ডগুলোকে আপনি কিভাবে দেখছেন? না, সরকার অবশ্যই মানে এইটি হচ্ছে কি, আপনি দেখবেন এক সরকারের যখন সরকার মানে নির্বাচিত হয় এবং এই সরকারের মানুষের আকাশচুম্বী প্রত্যাশা, জি, কারণ এক তো হলো দীর্ঘকালের অপশাসন, তারপরে ইকোনমি ইজ এ ম্যাস লাইক এনিথিং, মানে দেশের ইকোনমি বলতে কিছু নাই, এবং ঋণের বোঝা, এই তারপরে ইন্টারন্যাশনাল ক্রাইসিস, এইটার ভিতর দিয়ে এই সরকার এসেছে এবং মানুষের সঙ্গে মানুষের কাছে তারা অনেক কমিটমেন্ট করেছে, অনেকগুলো কমিটমেন্ট করেছে, এবং এসেই সাথে সাথেই এই কমিটমেন্টগুলো এটা অনেকেই সারপ্রাইজ হয়েছে। আপনি যে কথাগুলি বললেন, যেই সোশ্যাল সেফটিনেসের যে কৃষি কার্ড, হেলথ কার্ড, এগুলো যেগুলো আপনি বললেন সেগুলো তো আছেই, মানে সোশ্যাল সেফটিনেসের একটা বিশাল কমিটমেন্ট গভর্নমেন্টের ছিল। এবং এই যে অনেকে বললেন যে এই রিসোর্স কোথা থেকে মোবিলাইজ হবে, সেটাও কিন্তু সরকার সফলতার সাথে করে যাচ্ছে, এত চাপ থাকা সত্ত্বেও, বৈদেশিক ঋণের এত বোঝা থাকা সত্ত্বেও। কারণ মানুষকে আপনার এই অর্থনৈতিক এই সাপোর্টটা মানুষের জন্য খুব দরকার, অপরিহার্য, এবং মানুষ এই আকাঙ্ক্ষা এই তার প্রতি নির্বাচিত সরকারের কাছে করে যে মানুষ আমার ওয়েলফেয়ারটা দেখবে, যেমন এমপ্লয়মেন্ট জেনারেট করবে, কারণ বেকারের সংখ্যা অনেক বেশি। তো এমপ্লয়মেন্ট জেনারেশন, সোশ্যাল সেফটিনেস, এগুলো গভর্নমেন্টের প্রায়োরিটি। এবং সরকার আসার সাথে সাথে আমি মনে করি না যে সরকার কোনো সময় ক্ষেপণ করেছে, অথবা সরকার কেবল প্রতিশ্রুতির খাতিরের প্রতিশ্রুতি দিয়েছে। তো আমরা সরকার প্রধানের, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষেত্রে দেখেছি, উনি একই সঙ্গে যেমন কমিটমেন্ট করেছেন, কমিটমেন্ট তিনি ফুলফিল করার জন্য তিনি ডে 1 থেকে নেমে পড়েছেন, এবং তার ইভেন তার চলাফেরা স্টেটসম্যান সুলভ, তার যে প্রধানমন্ত্রী সুলভ যে তার মানে এটি কিন্তু মানুষের মানুষের কাছে এটি গ্রহণযোগ্য হয়েছে। কিন্তু আমি এই ক্রেডিট পুরো টিমকে আমি দিতে পারবো, আমি যদি খুব মানে ফ্র্যাঙ্কলি বলি, মানে ওনার সাথে ওনার মানে যে অ্যাডজাস্ট করার মতো যে মানে, যেমন আমি একটা ট্যুরে ওনার সাথে আমি গেলাম, আমি একটা কথা বলতে পারি যে সিলেটে, তো উনি প্রত্যেককে, যেমন আমরা যখন দেখেছি যে প্রধানমন্ত্রী যখন মুভ করে তার সঙ্গে এতগুলো গাড়ি মুভ করে, প্রধানমন্ত্রী কেন, মন্ত্রী, তো উনি কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রী, এমপি, আমরা সহ সবাই কিন্তু একটা ওনার কোস্টার তো আছে, যে সে যেমন ওনার যারা স্টাফ আছে, উনি প্রধানমন্ত্রী হয়ে উনি যে চেয়ারে বসছেন তার স্টাফ তার পাশে বসছে, এবং ওনার পুরো সিকিউরিটি সব মিলে একটা বাস, এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স, অবশ্যই তারা রেড বুক অনুসারে আপনি জানেন তাদের সিকিউরিটি এনশিওর করতে হবে। সিকিউরিটি খুব ইম্পর্ট্যান্ট, আমরা 3P শিখেছি, একটা হচ্ছে প্রোটেকশন, প্রজেকশন এবং প্রোটোকল, না প্রোটেকশন, প্রোটোকল অ্যান্ড প্রজেকশন। তো প্রোটেকশনটা ফার্স্ট, সেটি অবশ্যই সেখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, সেটি আমি মানে সব জায়গাতেই বলি, সেটা রাখতে হবে। তো সব লোকাল এমপি, প্রায় 20 জনের মতো লোকাল এমপি, মন্ত্রী, সবাই কিন্তু একটা কোস্টারে, এবং এই কোস্টার কিন্তু প্রতিটা প্রোগ্রামে ফলো করছে, এবং প্রধানমন্ত্রী যাওয়ার আগে ওই কোস্টারটি চলে যাচ্ছে যাতে তারা প্রধানমন্ত্রীকে রিসিভ করতে পারেন। কিন্তু এর আগে আমরা দেখেছি গাড়ির বহরকা বহর, এবং এখন যারা মন্ত্রীরা, মাননীয় মন্ত্রী, আমি সবার ক্ষেত্রে বলছি না, যারা বিভিন্ন নির্বাচন এলাকায় যান, তারা এই জিনিসটা ফলো করা উচিত যে আমার প্রধানমন্ত্রী যদি 4টা গাড়ি থাকে তাহলে হয় আমার সমবায় অধিদপ্তর থেকে শুরু করে হেলথ, প্রায় সব গাড়ি কেন পেছনে ছুটতে হবে। এবং এই মানসিকতার পরিবর্তনটা খুব দরকার, যে আমি মানুষের প্রতিনিধি, মানুষকে অ্যাড্রেস করা, এবং আমাদের মানুষকেও বুঝতে হবে। আমরা যেমন মানুষের, আমি খুব অবাক হয়ে লক্ষ্য করি, আপনি যদি আমি আসছিলাম উত্তরার থেকে এখানে আসা পর্যন্ত, মানুষ পুরোটা জায়গা মনে হচ্ছে, পুরোটা রাস্তা একটা মানে মনে হচ্ছে মানুষ ইজতেমায় ছুটছে, মানে হাঁটছে। মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটছে, 50 কিলোমিটার বেগে গাড়িটা চলছে, কিন্তু সে কোনো দিকে ভ্রুক্ষেপ নাই, সে রাস্তা পার হচ্ছে, তাকানো ফোনে কথা বলছে এবং রাস্তা পার হচ্ছে, এবং ওই ব্যক্তিটির ধারণা যে আমার গাড়ির দিকে তাকানোর দরকার নেই, গাড়িটি আমাকে দেখে নেবে।
এই যে আমাদের মানে এই সচেতনতাটা আমাদের খুবই দরকার। মানে আপনি দেখবেন যে ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু ওভারব্রিজ আছে, কিন্তু কেউ ওভারব্রিজ ইউজ করছে না, যদিও আমাদের জেব্রা ক্রসিং নাই। কিন্তু এই প্রথমত হলো এই জাতিটাকে, এই নেশনটাকে ডিসিপ্লিনে আনতে হবে, এবং ডিসিপ্লিনে আনতে হলে আপনার ক্যাটাগরিক্যালি কিছু কাজ করতে হবে। এবং এই প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট, প্রধানমন্ত্রীর যে চলাফেরা, এটার সাথে সামঞ্জস্য রাখতে হবে তার ফুল টিমকে, তার সকল ক্যাবিনেট মেম্বার্সদেরকে। তাহলে পরে আমি অনেককেই দেখছি, অনেক ক্যাবিনেট মেম্বারকে দেখছি যে তারা এটা ফলো করেন। আবার কেউ কেউ মনে করেন, যেমন আপনার এটাও মনে রাখতে হবে এই মন্ত্রী মহোদয়কে বা এই এমপিদেরকে, যে আপনি যাদের কারণে, যেমন আপনার একটা কর্মী, সে হয়তো খুব দূর থেকে এসছে, আপনাকে একটু সালাম দিচ্ছে, আমি অনেক জায়গায় দেখি সে ওয়ালাইকুম সালামটা বলতে সুন্দর করে আরেকদিকে তাকালে হ্যান্ডশেক করছেন। কিন্তু আপনি দেখেন প্রধানমন্ত্রী কি করছেন, আপনার প্রধানমন্ত্রী মানে আপনি যেতে, তিনি কিন্তু দূর থেকে ওই লোকটাকে ডেকে আনছেন, তিনি তাকে ইন্টারাক্ট করছেন এবং কথা বলছেন। তো সুতরাং আপনি, এবং আপনাকে মনে রাখতে হবে এই কর্মীটির কারণেই আপনি মন্ত্রী হয়েছেন অথবা এমপি হয়েছেন। সুতরাং সেই বিষয়গুলো মানে বাংলাদেশের যে আগের যে একটা টেন্ডেন্সি, একটা সামন্তবাদী যে মানসিকতা, এটি কিন্তু ওই যে দীর্ঘ ব্রিটিশের পর থেকে সেটি গড়ে উঠেছে এবং তারপরে পলিটিশিয়ানদের মধ্যে এটি বিস্তৃতি লাভ করেছে। কিন্তু প্রধানমন্ত্রী যেটি করেছেন খুব সফলভাবে এই জিনিসটা, এই প্রথাটা ভেঙে দিতে পেরেছেন। সুতরাং এটার সাথে অ্যাডজাস্ট সকলকেরই, আমাদের সকলেরই করা উচিত এবং মানুষকে ভাবা উচিত যে প্রত্যেকে, যে আমি আমার অবস্থান থেকে দেখা উচিত যে এখানে মানুষের জন্যই আমি, আমার জন্য মানুষ নয়। মানে মানুষকে মানুষের জন্য কাজ করা, মানুষের ওয়েলফেয়ার চিন্তা করা। মানুষ আমাকে ম্যান্ডেট দিয়েছে, ভোট দিয়েছে, এবং এই মানুষের কাছে আবার আমাকে অ্যাকাউন্টেবল হতে হবে, কারণ মানুষের কাছে আবার যেতে হবে আমার ভোটের জন্য। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে এখন প্রত্যেকেরই নজরে আনা উচিত। এবং আপনি যেটা বলছিলেন যে গভর্নমেন্টের সামনে অনেকগুলি চ্যালেঞ্জ আছে, যেরকম মানে এবং অনেক সম্ভাবনাও আছে, এবং এই চ্যালেঞ্জ এবং এই সম্ভাবনার দুটোকে কাজে লাগাতে হলে শুধু সরকার নয়, প্রত্যেক নাগরিকের, এটা প্রত্যেক নাগরিকেরই দায়িত্ব। যে আমরা কিছু মানুষ আছে আমাদের সমাজে, আমরা কেবল সমালোচনাতেই অভ্যস্ত, যে আমি তখন যখন আমাকে ওই দায়িত্ব দেওয়া হয় তখন আমি বুঝতে পারি যে এটা কত টাফ। ইটস এ নয়েজি টাস্ক। বাংলাদেশের মতো একটা জনবহুল, এরকম একটা অর্থনীতির দেশ, এরকম একটা অনেকটা ডিসিপ্লিনের অভাব, তারপরে মানুষের মধ্যে যে একটা মানে যে আকাঙ্ক্ষা, পাহাড় সম আকাঙ্ক্ষা, এটাকে অ্যাড্রেস করে রাষ্ট্র পরিচালনা করা খুবই এটা ভেরি ডিফিকাল্ট টাস্ক। তো আমাদের আসলে আজকে সময় শেষ, আমাদেরকে শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন রাষ্ট্রদূত, তখর সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর কথা, এবং তিনি বলছিলেন যে একটা রাষ্ট্রের যে আমাদের যে সমস্যা, সেই সমস্যাটার জন্যে যে নেতৃত্ব দরকার, সেই নেতৃত্ব আমরা হয়তো আমরা পেয়েছি বলে বিশ্বাস করছি। এবং তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং দেশকে, যে আমাদের একটা জঞ্জাল ছিল, একটা প্রথাগত সমস্যা ছিল, সেখান থেকে বেরিয়ে এসে তিনি নতুন একটি বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছেন। এবং তাকে ফলো করে যদি আমরা সামনের দিকে সকলে এগিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই এ দেশের সামনে একটা সুদিন অপেক্ষা করছে, এবং আস্তে আস্তে ধীরে ধীরে সেই আলোটা স্পষ্ট হচ্ছে, এবং এই জিনিসটা আমরা সকলেই প্রত্যক্ষ করছি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই পর্ব এখানে শেষ করছি। আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সাথেই থাকবেন।